মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি করেনি সরকার। রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে কমছে খাদ্য উৎপাদন। উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। জলাধার বাড়ানো সহ বনায়নের তাগিদ। দেশে চাহিদার বেশি পশু থাকায় কোরবানিতে সংকট হবে না, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। চোরাই পথ বন্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং এপ্রিলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩,৫০০ কোটি টাকা রেমিটেন্স আয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে কর হার কমাচ্ছে এনবিআর। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে রাখাইনে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোববার বিওপিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে তিনি বলেন, বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্রের হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যমের এমন গুজব কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে ফল আসবে না। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। That we would like to see Rohingyas selected by Rohingyas themselves in positions of authority and integrating them at various levels of the evolving administration there. We are still waiting for a response. জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ হামলা হয় বলে জানিয়েছেন এনসিপির নেতারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে তিনি আহত হন এবং হাতে আঘাত পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। হাসনাত আবদুল্লাহ আক্রমণের শিকার না হয়, হাসনাত আবদুল্লাহ আক্রমণের শিকার হওয়া মানে দেশের প্রতিটি ছাত্র জনতা, আমাদের যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, এই ভাইদেরকে হামলা করা। ইব্রাহিম সরকারের প্রতি আমি আগুন আবেদন করতে চাই, আপনারা প্রতি মুহূর্তে এটার প্রতিদান দিয়ে যাবেন। যে সন্ত্রাসীরাই হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে কাল ক্ষেপণ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। আর কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, একক প্রচেষ্টায় ঐকমত্য তৈরি সম্ভব নয়, এজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। বাকিটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন 12 দলীয় জোটের 13 সদস্যের প্রতিনিধি। বৈঠকে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো ন্যূনতম মতের ভিত্তিতে এক হওয়া এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ওপর জোর দেন বক্তারা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন, জাতীয় সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে এবং 25 বছরের নিচে এমপি নির্বাচন করা যাবে না বলে সুপারিশ করা হয়েছে। 18 বছর বয়সের একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। আমরা বলেছি যে নির্বাচনের জন্য যে বয়স 25 বছর, এই 25 বছরের কমে করা যাবে না।
জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার জানান, সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, সেই গণতান্ত্রিক শক্তিসমূহ এবং বর্তমান সরকার, তারা সবাই মিলে একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য বলে জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি সংস্কার শুরু করেছে দাবি করে এই নিয়ে বিএনপিকে অযথা প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিচার বিভাগ ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিরা। এ সময় গণমাধ্যমের স্বাধীন ও মুক্ত চিন্তার বিকাশে কোনো হঠকারী সিদ্ধান্ত চান না বলে জানান সিনিয়র সাংবাদিকরা। যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে তার লভ্যাংশ বিদেশে পাচার করে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ফ্যাসিজমের মাধ্যমে গত ১৭ বছর দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা, বিশ্বাসের জায়গা, সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে দলের মহাসচিব বলেন, তার দল অন্যায়ভাবে কোনো মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলেছি, এখনো করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে রাখাইনে করিডোর দিলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী, যারা জিয়াউর রহমানের বিরোধী, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। প্রেস ক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না, আমরা জনগণের সেবা করতে চাই। যেই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। একজনের মালিকানায় একটির বেশি গণমাধ্যম নয়, এই তথ্য মাথায় নিয়েই সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার। রোববার রাজধানীর মাইডাস সেন্টারে গণমাধ্যমের স্বাধীনতার রোড ম্যাপ সংস্কার বিষয়ক আলোচনায় এ কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আর গণমাধ্যমের সংকট নিরসনে স্থায়ী কমিশনের তাগিদ দিলেন সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। রিপোর্ট করছেন মনিরুল ইসলাম। অনেকটা অনাড়ম্বরভাবেই চলে গেল বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস। আধুনিক সভ্যতার এই সময়েও দেশের গণমাধ্যম কতটা স্বাধীন বা মুক্ত, সেটিই বড় প্রশ্ন। তাই নতুন সাহসী বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার রূপরেখা নিয়ে টিআইবির সঙ্গে যৌথভাবে সেমিনার আয়োজন করে ইউনেস্কো ঢাকা অফিস এবং সুইডেন দূতাবাস। আলোচনা জুড়ে গুরুত্ব পায় 3 সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা। বিগত সময়ে সাংবাদিক হয়রানি, হামলা, মামলা, রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়টিও উঠে আসে। তাই নতুন বাংলাদেশে এর পুনরাবৃত্তি চান না গণমাধ্যম সংশ্লিষ্টরা। জাতীয় পরামর্শ সভা ডেকে সংস্কার বাস্তবায়নের স্টেক হোল্ডারদের মতামত নেয়। এই কাজটা অ্যাটলিস্ট সংস্কার না হোক বা না হোক, আলোচনাটা যদি শুরু হয় তাহলে সরকারের উপরও একটা প্রেশার তৈরি হবে।
15 বছর ধরে যা হয়েছে, আমাদের সংবাদপত্রের মালিকানা যাদের হাতে ছিল তাদের বেশিরভাগই সরকার ঘনিষ্ঠ ছিলেন এবং তার কারণে আসলে সাংবাদিকরা মাঠে মার খেয়েছেন। বর্তমান সরকারের আমলে গণমাধ্যমে স্বাধীনতা সূচকে বাংলাদেশ এগিয়েছে 16 ধাপ। তবে রাজনৈতিক সরকার এলে সূচক যে 32 ধাপ পেছাবে না সে নিয়েও সন্দিহান নওয়াব সভাপতি একে আজাদ। ইন্ডিপেন্ডেন্টলি ভাবে কেউ কখনো ফাংশন করতে পারে নাই। আগামীতে অবস্থা আরও দিন দিন কিন্তু ডেটোরেট করছে। এই 16% যে আগামী দিনে 32% পিছিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো যদি এই সংস্কার বাস্তবায়ন না হয়। তবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান মনে করছেন, স্বাধীন সাংবাদিকতায় আজও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াই চলছে। তবে এই টিকে থাকার মধ্যে কোনো গলদ চান না তিনি। ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করবে। আমরা যদি ওই ধরনের ঘটনা সরকারকে তদন্ত করতে দেই, সরকার পক্ষপাত করবে, ওটা বিশ্বাসযোগ্য হবে না। সে কারণে আমরা গণমাধ্যম কমিশন করতে বলেছি, একই সাথে সাংবাদিকতা সুরক্ষা আইন করতে বলেছি এবং এই দুটো আইনের জন্য আমরা দুটো খসড়া তৈরি করে দিয়েছি যাতে খুব দ্রুততার সাথে সরকার এগুলো করতে পারে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শুধু সংবাদপত্রই নয়, ইলেকট্রনিক মাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা দ্রুত বাস্তবায়ন জরুরি। এটা তথ্য কমিশন যেটা পালাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষের পতনের পর 9 মাস পার হয়ে গেল। এতবার আমরা চেষ্টা করছি, সরকারকে বলছি একটা কমিশন আপনি গঠন করুন, নতুন করে যে আইন আছে তার উপর ভিত্তি করে করুন, কমিশনটাকে কাজ করতে দিন আপনি। তবে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে সাংবাদিকতা সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। আপনার সোশ্যাল কন্ট্রাক্ট, এটা সোশ্যাল কন্ট্রাক্টে আপনি রাষ্ট্রে আসছেন, আপনি কিছু রাইট রেখে তারপর কিছু রাইট দাবি করেন। এই দায়বদ্ধতা এবং পেশাদারিত্বটা আমরা দেখব সাংবাদিকদের, এবং আমরা আমাদের সরকার যতদিন আছে আমরা চেষ্টা করব রিফর্মগুলো বাস্তবায়ন করার জন্য ধীরে সুস্থে সবার সাথে কথা বলি, স্টেকহোল্ডারদের সাথে। বাসসহ রাষ্ট্রীয় 3 গণমাধ্যমকে একীভূত করার পাশাপাশি মূল্যস্ফীতি বিবেচনায় বিজ্ঞাপনের হার বাড়ানোর কথাও বলেন মাহফুজ আলম। পাবলিক আউটরিচকে কিভাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে খরা ও পানি সংকট, যার প্রভাব পড়েছে কৃষিতে। কিষাণ বলছে, এসব সংকটে দশকের ব্যবধানে বাংলাদেশেও ফসল উৎপাদন কমেছে। এমন পরিস্থিতিকে খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। জলবায়ুর প্রভাব ঠেকাতে জলাধার বাড়ানো এবং বনায়নের তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ও খরায় বিপর্যস্ত হচ্ছে কৃষি। গেল কয়েক বছর বাংলাদেশেও একই পরিস্থিতি। গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে পানির প্রাপ্যতা কমে যায়, যা কৃষির ওপর ব্যাপক প্রভাব ফেলে। এতে প্রতিনিয়তই কমছে উৎপাদন। প্রকৃতির বৈরিতায় প্রতি বছর স্থান ভেদে 2 থেকে 3 ফুট করে নামছে পানির স্তর, যা সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে হুমকি। খরার কারণে বছরে নষ্ট হচ্ছে অন্তত 35,20,000 হেক্টর জমির ফসল। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ 3.25 কোটি। আমার এই ক্ষেত্রে করতে প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে। তা এখন এটা যদি বিক্রি করতে যাই আমি 5,000 টাকাও বিক্রি করতে পারবো না। এটার কারণে আমার 5 পাখি ক্ষেত, প্রতি পাখিতে 12,000 টাকা খরচ, 5 পাখি খেতে 60,000 টাকা লস। তারপরে 5 পাখি খেতে আমার কতটি ধান হইতো, কমসে কম 100 মণ ধান মরিতাম, তো আমি 10 মণ ধান পাবো না। পানি আরো দিন দিন নিচে নামতে আছে। পানি আগে যে পানি উঠতো তাই খরার কারণে পানি তার অর্ধেক ওঠে, পাতালে পাইতে আছে না, লেওয়াট পাইতে আছে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনের বিকল্প নেই। আশু করণীয় হিসেবে জলাধার বাড়ানো সহ পরিকল্পিত উন্নয়নের পথে হাঁটতে হবে। ধানি জমি সেখানেও পানি দিতে পারছে না, তাহলে তো ইল যদি কমে যায় তাহলে অর্থনীতির উপর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষকরা কিভাবে তার ফসলে যে খরচ করে লাগিয়েছে সেই খরচটা তুলতে পারবে কিনা সেটাও কিন্তু আমি শঙ্কিত। বেশি বেশি গাছ লাগাতে হবে, যেখানে খালি আছে ঘন করে গাছ লাগাতে হবে এবং সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সারফেস ওয়াটার, আমাদের উপরিভাগে যে পানিগুলো থাকে নদী নালা খাল বিলে, সেখানে পানির পরিমাণ বাড়াতে হবে। নাসার গবেষণা বলছে, বর্তমান ধারা চলতে থাকলে এই শতকের শেষ নাগাদ বিশ্বজুড়ে খরার তীব্রতা 50% বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে চাহিদার চেয়ে বেশি গবাদি পশু থাকায় এবার কোরবানির ঈদে সংকট হবে না বলে জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
রোববার ঈদুল আজহা উপলক্ষে সচিবালয়ে কোরবানির পশুর চাহিদা ও সরকারের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সীমান্তে চোরাই পথে পশু আনা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর চাহিদা নিরূপণ সরবরাহ নিশ্চিতে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। এতে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, চলতি বছর কোরবানির জন্য 1,24,47,337টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। খামারিদের যাতে লোকসান না হয় সেজন্য এবারও কোরবানির পশু আমদানি করা হবে না। পাশাপাশি মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আনা বন্ধে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি এবং আজকে যে আন্তঃমন্ত্রণালয় সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, কোরবানির পশু সরবরাহে থাকবে বিশেষ ট্রেন, আর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনে করে পশু সরবরাহ করা হবে। নতুন সংযোজন হলো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, ভবনা সংবাদ, ঢাকা। ঈদের পরও ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণ, যার ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে ব্যাংকিং চ্যানেলে 275 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 33,574 কোটি টাকা। দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 1,119 কোটি টাকা। এপ্রিল মাসের এই রেমিটেন্সের পরিমাণ একক মাস হিসেবে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে বৈধ পথে সর্বোচ্চ 329 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচারের বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থান নেয় অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে, ফলে বৈধ পথে রেমিটেন্স আহরণ বেড়েছে। রাজস্ব আহরণে সরকারকে প্রত্যক্ষ করে মনোযোগী হওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার আসন্ন বাজেট নিয়ে এক সেমিনারে তারা এ পরামর্শ দেন। এতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রতিযোগী দেশের তুলনায় কর হার কমানো হচ্ছে। রেজা খানের রিপোর্ট। আসন্ন বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ফরেন চেম্বার, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও জাপান চেম্বার। এতে বক্তারা রাজস্ব আহরণে পরোক্ষ করে নির্ভরতা কমিয়ে সরকারকে প্রত্যক্ষ করে জোর দেওয়ার তাগিদ দেন। How do you really increase more direct taxation? It has to be, as a country, we really need to improve that. Indirect taxation is not a progressive taxation solution. অনুষ্ঠানে বক্তারা বলেন, জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর দিতে হবে। একটা কোম্পানি তারা বাইরে এক্সপোর্ট করে এবং ভালো ফরেন এক্সচেঞ্জ আর্নিং হয় সেখান থেকে, কিন্তু আমি দেখলাম যে এখানে তাদের উপর ট্যাক্স হচ্ছে 5%, চাল, ডাল, পেঁয়াজ, রসুন এগুলোর উপর 1%, যাতে করে তাদের একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। We also need to, relax the rules and regulation in the custom procedures. আলোচনায় গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ বলেন, রফতানি ও রেমিটেন্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে। It is much more important to first stabilize the economy, bring back
the growth drivers on the right track, and then the growth will follow automatically. এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, প্রতিযোগিতায় টিকে থাকতে দরকার প্রচুর বিদেশি বিনিয়োগ। সে লক্ষ্যে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি কমানো হচ্ছে কর হার। We have gradually reduced our tax rate to be competitive with our competing countries to attract national and foreign direct investors. If you remember, if you go back to our previous Finance Act, our corporate tax rate was as high as 50%, and now it become 22.5%. আসন্ন বাজেটে করের আওতা বাড়ানো হবে বলেও জানান তিনি। Promise is to make your compliance much easier and to increase our tax net at any cost. রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে দ্রুত শুনানির আবেদন করেছে জামায়াতে ইসলামী। বিষয়টি মঙ্গল অথবা বুধবার আদালতে উঠতে পারে। এদিকে সংবিধান এবং ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আর 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলে শুনানি হবে মঙ্গলবার। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। আপিল বেঞ্চে এই আবেদন করেন দলটির আইনজীবী এহসান সিদ্দিকী। তিনি বলেন, এই মামলার সঙ্গে জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ সরাসরি জড়িত বিধায় দ্রুত শুনানি প্রয়োজন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার। সেদিন আলোচিত মামলাটি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় সবার ওপরে থাকবে। আমরা তো আসামি পক্ষে হাইকোর্ট ডিভিশনে যে সমস্ত যুক্তিতর্ক আমরা তুলে ধরেছি, হাইকোর্ট ডিভিশন এটা অ্যাকসেপ্ট করেছেন। এখনো আমরা মনে করি যে যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেন। এতে বলা হয়, নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ এসেছে। বহুবিবাহ বন্ধের বিষয়টিও ধর্মবিরোধী। সকল অংশকে আমরা চ্যালেঞ্জ করি নাই। এই রিপোর্টের যে সকল অধ্যায়ে যে সকল অনুচ্ছেদে বা উপ অনুচ্ছেদ রয়েছে যেগুলা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, পাশাপাশি ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং কোরআনিক আইন রয়েছে, কোরআনের সাথে সাংঘর্ষিক রয়েছে, হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছে, সেই সকল বিষয়কে আমরা এই রিট পিটিশনে চ্যালেঞ্জ করেছি। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে 7 বছরের, এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্যাক ডাউন করা হবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া এমন তথ্য সংবলিত চিঠি আপিল বিভাগে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ, যা লিখিতভাবে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। আনফরচুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেন। এছাড়া আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ভারত পানিকে মারণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। রোববার বিকেলে রংপুরে নগরীর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রার পূর্বে রংপুর মহানগরীর শাপলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুলু। সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। সিলেটে বকেয়া বেতন ভাতার দাবিতে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন চা শ্রমিকরা।
4টি চা বাগানে 5 মাস ধরে বকেয়া থাকা বেতন ভাতার দাবিতে রোববার দুপুরে জেলার ব্যস্ততম ওসমানী বিমানবন্দর সড়ক অবরোধ করেন তারা। পরে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর আশ্বাসে তা প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সিলেট থেকে শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বকেয়া বেতন পরিশোধ সহ 11 দফা দাবিতে সিলেট এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চা শ্রমিকরা। রোববার প্রায় 3 ঘণ্টা নগরীর আম্বরখানা বিমানবন্দর সড়ক অবরোধ করেন তারা। 4টি বাগানের শ্রমিকদের বেতন ভাতা 5 মাস ধরে বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটছে বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। দীর্ঘদিন ধরে আমাদের এই বেতন বোনাস হচ্ছে না, বিদায় আজকে আমরা রাজপথে নেমেছি। 5 মাস যেই মালিক বেতন দিতে পারে না সেই মালিকের বাগানের লিজ রাখার কোনো অধিকার নাই। সপ্তাহে কাজ করলাম, 3 দিনের বেতন আমরা 620 টাকা দিয়ে কি করব? ছেলেকে লেখাপড়া শিখাবো না নিজে খাবো, না ছেলেকে খাওয়াবো, না মেয়েকে খাওয়াবো? আজকে আমরা রাজপথে আছি। আমাদের দাবি দাবা যদি আমাদের আদায় না হয়, আমাদের বেতন ভিত্তি যদি সবকিছু আমরা না পাই, তাহলে আমরা রাজপথ আজকে আমরা ছাড়বো না। এই সময় আগামী 7 দিনের মধ্যে সব বকেয়া আদায় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন সদর উপজেলা নির্বাহী অফিসার। আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে 5 জন প্রতিনিধি আমার অফিসে চলেন, আমি আজকে লিখিত দিচ্ছি এবং আপনারা যে দাবি জানিয়েছেন যে হলো সরকারের কাছে মালিক পক্ষের সম্পত্তি প্রুফ করা হোক, এই বিষয়টা উল্লেখ করে আমরা লিখিত দিচ্ছি আজকে। এমন আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নেক্সাস ডেভেলপার্সের এমডি বিল্লাল হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী চেয়ারম্যান। রোববার রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টদের দোসর বিল্লাল আওয়ামী লীগ নেতা হিসেবে প্রভাব খাটিয়ে তাকে অবৈধভাবে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীকে চেয়ারম্যান করেন। এতে তিনি 5 কোটি টাকা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ময়মনসিংহের সড়ক মহাসড়কে আতঙ্কের আরেক নাম 3 হুইলার ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ নিষিদ্ধ অবৈধ যানবাহন। এসবের দাপটে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা। সচেতনতার পাশাপাশি অদক্ষ চালকদের প্রশিক্ষণের দাবি, নিরাপদ সড়ক চাই নেতাদের। প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলছে বিআরটিএ। মফিজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ময়মনসিংহের আঞ্চলিক ও জাতীয় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন 3 হুইলার ইজি বাইক, ইঞ্জিন চালিত ভ্যান সহ নিষিদ্ধ অবৈধ যানবাহন। মহাসড়কে এই সব যানবাহন চলাচলে বিশৃঙ্খলার পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কিন্তু এদের নিয়ন্ত্রণে প্রশাসনের তেমন উদ্যোগ নেই। এই সব যানবাহন মহাসড়কে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রাণহানির পাশাপাশি পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। কিছু কিছু ডিস্ট্রিক্ট গাড়ি আছে যারা ড্রাইভার ব্যতীত ড্রাইভাররা ঘুমায়, হেল্পাররা চালায়। ড্রাইভাররা চালাইলে নিয়ন্ত্রণটা রাখতে পারতো, হেল্পাররা তো এদিক সেদিক করে, তার বিদায় আমাদের সিজি সাপ দেয় বিদায় এগুলো অ্যাক্সিডেন্ট হইতেছে। রোড অ্যাক্সিডেন্টটা হয় 2-3টা ধাপ আছে, এর মধ্যে মনে করেন একটা ড্রাইভারের গাফিলতি আছে, মানে ওভার এক্সপিরিয়েন্সের লেগে ওই জায়গা দেখা গেছে ওভারটেকিং করতে যায়। তখন যাত্রীদের অভিযোগ, ভাঙা সড়ক, অদক্ষ চালক, দ্রুত গতিতে ওভারটেক, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানোর কারণে ঘটছে দুর্ঘটনা। রাস্তার যে অবস্থা, মানে স্ট্যান্ডে ড্রাইভাররা তাড়াহুড়ার কারণে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। মাঝে মাঝে বড় গাড়ি ওভারটেক করতে চায়, তখনই চাপে পড়ে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। তো গাড়ি চালানোর নিয়মগুলো তারা সঠিকভাবে আর কি জানে না, তো সেই কারণে আর কি দুর্ঘটনা একটু বেশি হয়। ধৈর্যের অভাবে ড্রাইভাররা সঠিকভাবে লুকিং গ্লাসের ব্যবহার করছে না। তারা লুকিং গ্লাসের ব্যবহার না করে ঘাড় বাঁকিয়ে ডানে বামে দেখছে, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ এবং লাইসেন্সবিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান নিরাপদ সড়ক চাইয়ের নেতারা। দুর্ঘটনা রোধ করতে গেলে আমাদের প্রথমত প্রত্যেক সিএনজি যারা ড্রাইভার আছে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, বিআরটিআর মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদের ড্রাইভিং লাইসেন্স কনফার্ম করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি সচেতন করা হচ্ছে। নির্বিঘ্নে নিরাপদে গাড়ি স্বচ্ছন্দভাবে গাড়ি চলাচল করতে পারে এবং দুর্ঘটনা যেন কমতে পারে, দুর্ঘটনা যেন হ্রাস পায়, সেই প্রক্রিয়ায় আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং
এটা আমাদের প্রক্রিয়াটা চলমান। সড়ক মহাসড়কে এইসব যান চলাচল বন্ধে এখনই ব্যবস্থা না নিলে দুর্ঘটনার মাত্রা দিন দিন আরো বাড়বে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পহেলগামে জঙ্গি হামলাকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কূটকৌশল বলে মন্তব্য করেছে পাকিস্তান। এই ইস্যুতে হামলা চালালে ভারতকে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামালি। এদিকে যুদ্ধের শঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে সীমান্তের দুর্গম এলাকায় খাদ্য সরবরাহ বাড়ানো সহ শত কোটি রুপির আপৎকালীন তহবিল গঠন করেছে পাকিস্তান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগামে জঙ্গি হামলার জেরে চিরপরিধি প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। দুদেশের সীমান্তে কয়েকদিন ধরে চলছে গোলাগুলি, নিষেধাজ্ঞা ও পরস্পরকে দোষারোপের হিড়িক। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মতে পহেলগামে জঙ্গি হামলা নরেন্দ্র মোদীর রাজনৈতিক কূটকৌশল। এ হামলার মাধ্যমে ভারত সরকার পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যেই ভারতকে কড়া সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। সীমান্তে কোনো রকম সামরিক পদক্ষেপ নিলে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, প্রয়োজনে পরমাণু হামলা চালানো হবে ভারতে। যুদ্ধের শঙ্কায় আগামী প্রস্তুতি নেওয়া হচ্ছে আজাদ কাশ্মীরে। ইতোমধ্যেই নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন দুর্গম এলাকায় খাদ্য সরবরাহ বাড়ানো সহ 100 কোটি রুপির আপৎকালীন তহবিল গঠন করেছে পাকিস্তান সরকার। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এয়ার চিফ মার্শাল এপি সিং সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে সাক্ষাতের কারণ কিংবা এ জাতীয় কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে শনিবার পাকিস্তানি পণ্য আমদানিতে দিল্লির নিষেধাজ্ঞার পর নিজেদের সমুদ্র বন্দরে ভারতীয় জাহাজ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি করেনি সরকার। রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে কমছে খাদ্য উৎপাদন। উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। জলাধার বাড়ানো সহ বনায়নের তাগিদ। দেশে চাহিদার বেশি পশু থাকায় কোরবানিতে সংকট হবে না, জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা। চোরাই পথ বন্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং এপ্রিলে বছরের দ্বিতীয় সর্বোচ্চ 33,500 কোটি টাকার রেমিটেন্স আয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে কর হার কমাচ্ছে ইন্ডিয়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।